সুপ্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধবিরতির মধ্যে চলছে ইসরায়েল, হিজবুল্লাহ এবং হুতিদের হামলা পাল্টা হামলা। এদিকে রাশিয়া সিরিয়ার নতুন কৌশল অবলম্বন করেছে। রাশিয়া সিরিয়া থেকে তাদের ঘাঁটি সরাবে না বলে ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যের কষা এবং হিটলার হিসেবে খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে কিন্তু হামলার ঘটনা ঘটেছে। রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া একজোট হয়ে কি ইসরায়েলকে পরাজিত করতে পারবে? এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানান। এবং আমাদের হাতে পাওয়া আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পর বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। সিরিয়া মুক্ত হবে ইহুদিবাদীদের, সেখানে কবর হবে ইরানের হুঙ্কার। এদিকে ইরানের সঙ্গে শিগগিরই গুরুত্বপূর্ণ চুক্তি করবে রাশিয়া। আরো জানিয়ে দিব, ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন যাকে দুষছে বিজেপি। হিজবুল্লাহ না ইসরায়েলি নিশ্চিহ্ন হয়ে যাবে, খামিনির হুঁশিয়ারি। এদিকে রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে হত্যার দায় স্বীকার করল ইউক্রেন। এবং সর্বশেষে জানিয়ে দিব, নেতানিয়াহুর বাসভবনে এবার ভয়ঙ্কর ফ্ল্যাশ বোমা হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এ নিয়ে ইসরায়েলের বেশিরভাগ এলাকার জুড়ে বিমান হামলা সাইরেন বাজানো হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের সীমান্ত পার হওয়ার আগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসবিশেষ থেকে শার্পনেল পড়তে পারে এই আশঙ্কায় সাইরেন বাজানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব, হোলান, রিশন রেজিয়া, পেত্তিবকার, আমাদ খান, হারজেলিয়া ছাড়াও আরো অনেক এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা 5 জনকে চিকিৎসা দিয়েছে। তেল আবিবে তারা সাইরেনের শব্দ শুনে দৌড়ানোর কারণে আহত হয়েছিলেন। এছাড়া সোমবার সকালে ইয়েমেন থেকে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে। টাইমস অফ ইসরায়েল বলেছে, এর আগে কেন্দ্রীয় তেল আবিবে সর্বশেষ গত 58 রবিবার হামলার সাইরেন বাজানো হয়েছিল। সে সময় লেবানন থেকে দীর্ঘপাল্লার রকেট ছোড়া হয়েছিল। গত নভেম্বর থেকে ইরান সমর্থিত হুতি ইসরায়েলের 6টি ক্ষেপণাস্ত্র এবং 5টি ড্রোন ছুড়েছে। সিরিয়া মুক্ত হবে ইহুদিবাদীর, সেখানে কবর হবে আইআরজিসি প্রধানের হুঙ্কার। ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, চূড়ান্ত পরিণতিতে সিরিয়া বিদেশি দখলদারিত্ব থেকে মুক্ত হবে। এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় জেনারেল সালামি ওই ঘোষণা দেন। তিনি বলেন, ক্ষুধার্ত নেকড়ের মতো বিদেশি শক্তিগুলো আজ সিরিয়াকে টুকরো টুকরো করতে চাইছে। দেশটির দক্ষিণাঞ্চলে তৎপরতা রয়েছে ইহুদিবাদীরা এবং উত্তর এবং পূর্বাঞ্চলে অন্যরা। জেনারেল সালামি বলেন, ইহুদিবাদীরা দামেস্কের পরিবারগুলোর ভিতরে খালি চোখে দেখতে পাচ্ছে, এটি সত্যিই অসহনীয়। আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। যেমন আমাদের প্রিয় নেতা বলেছেন, আল্লাহর রহমতে সিরিয়া তার শক্তিশালী এবং অভিজ্ঞ যুবকদের হাতে মুক্ত হবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী উজমা খামিনি চলতি সপ্তাহে ভবিষ্যৎবাণী করেছেন যে সিরিয়া যুবকরা অবশেষে তাদের দেশকে দখলদারিত্ব মুক্ত করবে। গত বুধবার ওই সর্বোচ্চ নেতা বলেন, সিরিয়ার তরুণরা জেগে উঠবে, প্রতিরোধ করবে, ত্যাগ স্বীকার করবে এবং ইরাকের মতো পরিস্থিতি কাটিয়ে উঠবে। এই গড়বে এবং নিঃসন্দেহ করবেন না। সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী সিরিয়া তাদের অবৈধ কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে। তাদের ওই ভূমিতে কবর দেওয়া হবে, তবে এর জন্য সময় কিছু লাগবে। আইআরজিসি প্রধান কমান্ডার আরো উল্লেখ করেন, ইরানের সামরিক উপদেষ্টা সিরিয়ার নাগরিকদের মর্যাদা রক্ষার জন্য সিরিয়ায় গিয়েছিলেন, কোনো ভূমি দখল বা উচ্চাভিলাষী স্বার্থ উদ্ধারের জন্য নয়। তিনি বলেন, সিরিয়ার ইরানের উপদেষ্টাদের উপস্থিতির সময় দেশটির জনগণ একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করছিল। গত 27 নভেম্বর বিদেশি মদতপুষ্ট বিদ্রোহীরা হায়াতে তাহরি আশ-শামের নেতৃত্বে সিরিয়ার অভিযান শুরু করে 2 সপ্তাহ তাণ্ডবের মধ্যে দিয়ে তারা রাজধানী দামেস্ক দখল করেন এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন হয়। এরপরে ইহুদিবাদী ইসরায়েল পুরো সিরিয়ার সামরিক অবস্থান ব্যাপক হামলা চালায় এবং বেশ কিছু অঞ্চল দখল করে নেয়। সিরিয়ার ওই গোলযোগপূর্ণ পরিস্থিতি থেকে ইহুদিবাদী ইসরায়েল এবং আঞ্চলিক কয়েকটি দেশ সুবিধা নিচ্ছে। সূত্র পাস টুডে।
ইরানের সঙ্গে শিগগিরই গুরুত্বপূর্ণ চুক্তি করবে রাশিয়া। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা সহ সার্বিক সম্পর্ক জোরদার করতে শিগগিরই গুরুত্বপূর্ণ চুক্তি করতে যাচ্ছে রাশিয়া। মিনস্কে ইউরেশীয় নিরাপত্তা সংক্রান্ত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে এক টিভি সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একথা জানান। তিনি বলেছেন, ওই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্র সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি এবং নিরাপত্তার সাথে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য আমাদের পক্ষগুলোর প্রতিশ্রুতির রূপরেখা প্রকাশ করবে। রাশিয়া যখন ইউক্রেনে যুদ্ধ করছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েলে হামলা পাল্টা হামলা চলছে, এমন পরিস্থিতিতে চুক্তির কথাটি জোর দিয়ে সামনে আনলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা মনে করছে দুই দেশের মধ্যে এই ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সের্গেই লাভরভ বলেন, রাশিয়া এবং ইরানের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিটি শিগগিরই চূড়ান্ত হবে। ওই চুক্তি রাশিয়া ইরান সম্পর্কে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। চুক্তিটি সই করার জন্য প্রস্তুত রয়েছে। চলতি বছর শেষ হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান মস্কো সফর করবেন বলে জানান লাভরভ। বিশ্লেষকরা বলেছেন, তখন এই চুক্তিটি সম্পন্ন হতে পারে। কাজানে ব্রিক্স সম্মেলনে চলাকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে এক বৈঠকে ঘোষণা দেন শিগগিরই দুই দেশের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হবে। রাশিয়া নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম আল জালালি ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার পরবর্তী সফরের সময় চুক্তির নথিতে সই হবে। বিশ্লেষকরা বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা পাঠানো হয়েছে বলে ব্যাপক আলোচনার মধ্যে গত সপ্তাহে রাশিয়ার আইন প্রণেতারা উত্তর কোরিয়ার সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছেন। ইরানের সঙ্গে চুক্তিটি ওই চুক্তির অনুরূপ হতে পারে। এর আগেও ইরান ইউক্রেনের মধ্যে যুদ্ধকে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে খবর পাওয়া যায়। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন যাকে দুষছে বিজেপি। ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা, এমন অভিযোগ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। ওই অভিযোগের পর ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো খারাপ হতে পারে চলছে বলে অনুমান করা হচ্ছে। গত মাসে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি যুক্তরাষ্ট্রের $265 বিলিয়ন ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর ওই উত্তেজনার সূত্রপাত হয়। বিজেপি দাবি করেছে, ওই ষড়যন্ত্র তদন্তকারী সাংবাদিক এবং বিরোধীদের নেতা রাহুল গান্ধীও জড়িত রয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিনের মার্কিন অ্যান্টনি অফিস গত 20 নভেম্বর জানায়, 62 বছর বয়সী আদানি তার কোম্পানি অন্য দুই নির্বাহী সাগর আদানি এবং বিনীত জৈন সম্ভবত $2 বিলিয়ন মুনাফার আশা একটি সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে 2020 থেকে 2024 সালের মধ্যে ভারতীয় সরকারের কর্মকর্তাদের $250 মিলিয়ন বেশ কিছু ঘুষ দিতে সম্মতি হন। ওই হামলার অভিযোগপত্র দায়ী করা হয়েছে, এখানে $250 মিলিয়ন বেশি ঘুষ দেওয়া, বিনিয়োগকারী এবং ব্যাংকগুলোকে মিথ্যা তথ্য দিয়ে ডলার তোলা এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্তর ষড়যন্ত্র হয়েছে। মার্কিন আদালতের ওই অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিরোধী দলের সংসদে সরকারের কাছে জবাবদিহিতার দাবি করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই সময় বিজেপি নেতারা আদানির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে এবং রাজীব গান্ধী এবং সাংবাদিক জর্জ সোরসের রাজনৈতিক সাথে মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। বিজেপির দাবি, ওই মামলা ভারতের বৈশ্বিক ভাবমূর্তি নষ্ট করা এবং ভারতীয় নেতৃত্বকে অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ। হিজবুল্লাহ নয়, ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে, খামেনির হুঙ্কার। সিরিয়ার সরকার পতনের ফলে তেহরানের নীতিদিন প্রতিরোধ অক্ষর নিচ্ছিন্ন হয়ে গেছে বলে যারা মনে করছেন তারা ভুল করছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার তেহরান নারীদের এক সমাবেশে খামেনি এই মন্তব্য করেন। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ এবং হামাস নেতাদের স্মরণ করেন। তিনি বলেন, সাইয়েদ হাসান নাসরুল্লাহর আত্মা জীবিত, সিনোয়ারা আত্মা জীবিত এবং শহীদদের কখনো মরে না। এ সময় তেহরানের সমবেত জনতা আমেরিকার মৃত্যু হোক এবং ইসরায়েলি মৃত্যু হোক স্লোগান দিতে থাকে। খামেনি তা বলেন, তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের বিশ্বাস আদর্শ রয়ে গেছে, তাদের এই আদর্শ অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, ইসরায়েলে গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে, মানুষকে শহীদ করেছে কিন্তু তারা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এখনো প্রতিরোধ করছে, লেবানন প্রতিরোধ করছে। খামেনি বলেন, ইহুদি শাসকরা মনে করেছে তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে ঘিরে ফেলবে এবং নিচ্ছিন্ন করবে, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। হিজবুল্লাহ না ইসরায়েল নিচ্ছিন্ন হয়ে যাবে। সিরিয়ার বিদ্রোহীদের অব্যাহত অভিযানের মুখে গত 8 ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর তিনি দামেস্ক থেকে পালিয়ে রাশিয়া আশ্রয় নেন। এর মাধ্যমে সিরিয়া চলা দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধে অবসান এবং বাশার আসাদের 24 বছর স্বৈরশাসনের পতন হয়। আসাদ পরিবারের দীর্ঘদিনের মিত্র ইরান এবং রাশিয়া। সিরিয়া আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে হত্যার দায় স্বীকার করল ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনীর রাসায়নিক, জৈবিক এবং পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্য সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন এই দায় স্বীকার করে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, রাশিয়ান ফেডারেশন বিকিরণ পরমাণু অস্ত্র এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধানকে হত্যা এসবিও এর একটি দায়িত্বশীল ছিল। এসবিও কে সে দায়িত্ব পালন করছে। রাজধানী মস্কোর বাজেনেস্কো প্রজেক্ট এলাকায় সেই অ্যাপার্টমেন্টে বাস করতেন ইগোর কিরিলভ। মঙ্গলবার স্থানীয় সময় সকালে অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। তার এক সহকারী ঘটনায় নিহত হয়েছেন। অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি স্কোডারে পেতে রাখা হয়েছিল বোমাটি। লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শীর্ষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত দেশটির সবচেয়ে অভিজাত সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আইজিসির অধ্যক্ষ ছিলেন তিনি। এরপর প্রতিরক্ষা বাহিনীর অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান হন। ওই ইউনিটের প্রধান হিসেবে দেশের অভ্যন্তরে ও বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। 2018 থেকে 2021 সাল পর্যন্ত রাশিয়ান সিরিয়ান মিশনের অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন কিরিলভ। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো ফিরে আসেন কিরিলভ। যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র উৎপাদনের জন্য ইউক্রেনে গোপনে বিনিয়োগ করেছে সেই তথ্য ফাঁস করেছিলেন তিনি। সে কারণে 2022 সালে তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন। সূত্র রয়টার্স, বিবিসি, কিয়েভ অফ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স। নেতানিয়াহুর বাসভবনে এবার ঝাঁকে ঝাঁকে ফ্লাশ বোমা হামলা। মধ্যপ্রাচ্যের কসাই এবং হিটলার হিসেবে খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলার ঘটনা ঘটেছে। এবার তার বাড়ির বাগানে দুটি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েল শহর সিজিরিয়াতে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়। বোমা দুটি বাড়ির বাগানে পড়ে। ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সময় নেতানিয়াহুর তার পরিবার কেউ উপস্থিত ছিলেন না। ইসরায়েলি পুলিশ আরো জানিয়েছে, এই দুটি ফ্লাশ বোমা এসব বোমা সাধারণত যুদ্ধ বিমান থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্লাশ বোমা বিপুল পরিমাণের উজ্জ্বল আলো ছড়ায়। ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে দেশ পুলিশ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নেতানিয়াহু ঘনিষ্ঠ ইসরায়েল কাজ এক্স পোস্টে বলেছেন, ঘটনাটির সময়সীমা অতিক্রম করেছে। ইসরায়েলি নিরাপত্তা এবং বিচারিক সংস্থাগুলোকে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। এর আগে অক্টোবরে এক নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেবারও লক্ষ্য ছিল তার বাসভবন। আত্মঘাতী ড্রোন তার বাড়ির দিকে উড়ে গিয়ে বিস্ফোরিত হয়, কিন্তু ক্ষয়ক্ষতি তেমন হয়নি। নেতানিয়াহু সেদিনও বাড়িতে ছিলেন না, ফলে বেঁচে গিয়েছেন। তার শনিবারও তার আবারও আক্রমণ হলো।